যে মেয়েকে বিয়ে করবে না বলেই রিজেক্ট করেছে, আজ বোনের পাশে তাকে দেখেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়র জায়েদ ফারহান। শহরে প্রভাবশালী মেয়র, যার এই ইশারায় পুরো প্রশাসন চলে। আজ সে নিজেই নিজের দৃষ্টি ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জায়েদের গম্ভীর চেহারায় আজ দম্ভের বদলে খেলা করছে এক অদ্ভুত অস্থিরতা। আগ্নেয়গিরির মতো তীক্ষ্ণ চোখ দুটো আজ শান্ত, কিন্তু তাতে এক তীব্র তৃষ্ণার্ত ব্যাকুলতা। তার সেই অভেদ্য দৃষ্টি আজ নিজের বোনের পাশে দাঁড়ানো মেয়েটির মায়াবী হাসিতে আষ্টপৃষ্টে আঁকড়ে পড়েছে। কাঁধের ওপর রাজকীয় ঢঙে রাখা সেই গাঢ় চাঁদটি তার ব্যক্তিত্ব গাম্ভীর্য ধরে রাখলেও ভেতরে ভেতরে জায়েদ ফারহান যেন ভেঙে পড়েছে। তার সুবিন্যস্ত চাপ দাড়িতে ঢাকা চেয়ারটি বরাবর শক্ত হয়ে উঠেছে, হয়তো নিজের পুরনো ভুলের দহনজ্বালায়, নয়তো মেয়েটাকে যে কোনো মূল্য পাওয়ার এক দুনিবার আকাঙ্ক্ষা। নিজের অগোচরে বুকের ভেতরে এক প্রবল কম্পন অনুভব করলো সে। পাশে দাঁড়িয়ে থাকা বোন মাহির দিকে ফিরে চাপা স্বরে জিজ্ঞেস করলো, তুই কি শিওর মাহি? এটাই সেই মেয়ে যার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছিল? মাহি ভ্রু কুঁচকে ভাইয়ের অস্থিরতা পরখ করলো, তারপর বেশ জোর দিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাইয়া, এই তো সেই আরিয়া যাকে বাবা তোর জন্য পরম যত্নে পছন্দ করেছিল। কেন চিনতে কষ্ট হচ্ছে? ফারহানের মেজাজ এবার সপ্তমে চলল। নিজের ওপর রাগে আর অনুশোচনায় সে মাহির হাত শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, শয়তান কোথাকার! তুই আগে কেন আমাকে মেয়ের ছবি দেখাসনি? কেন জোর করলি না একবারও? মাহি ব্যথায় করে উঠে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল। কয়েক পা পিছিয়ে গিয়ে অভিযোগের সুরে বলল, আরে ভাই, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছিস কেন? সেই দিন যখন বাবা ছবিটা নিয়ে তোর রুমে গেল, তুই তো হিংসে গর্জ করে বলেছিলি আমি এখন বিয়ে করব না মাহি। বাবাকে পরিষ্কার বলে দে আমাকে যেন কোনো পরনারীর ছবি না দেখায়। এখন সুন্দর মেয়ে দেখে দরদ উতলে উঠেছে। মাহি তীব্রর মতো ধিদানো কণ্ঠগুলো জায়েদ ফারহানের মুহূর্তেই নির্বাক করে দিল। সত্যি তো, ক্ষমতা দম্ভে সে কখন অন্ধ ছিল। আরিয়া তখনও দূরে দাঁড়িয়ে ঘাসের উপর নিশ্চুপ হয়ে একটি লাল গোলাপের পাপড়ি ছুঁড়ে দেখছে। বিকেল বিকেলের মরা রোদ তার গায়ের রং যেন সোনার মতো জ্বলজ্বল করছে। জায়েদ বুঝতে পারল, এই এক বিকেলে তার জীবনের সব হিসেব নিকেশে পাল্টে গেছে। যে মেয়েকে সে এক কথায় তুচ্ছ করেছিল, আজ তাকে ঘিরেই শুরু হয়েছে এক দীর্ঘশ্বাসের কাব্য। শহরের দৈত্যগুণ প্রতাপশালী মেয়ের দম্ভ আজ এক জোরের মায়াবী চোখের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। বেশ অনেকক্ষণ ধরেই ফারহান আরিয়ানের দিকে তাকিয়ে। আরিয়ান তখন মাহিদের বাগানে নীল অপরাজিতা লতার সামনে দাঁড়িয়ে পরম মমতা ফুলগুলো ছুঁয়ে দেখছিল। তার পরনে সাদা জামা পরাটা বাতাসে অল্প অল্প দুলছে। চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন এই পৃথিবীর কোনো কোলাহল তাকে স্পর্শ করতে পারে না। জায়েদ মাহিনের দিকে তাকাতেই মাহিক মুখ ঘুরিয়ে তাচ্ছিল্যর হাসি হাসলো। সে জানে তার ভাই আজ নিজের জালে নিজেই আটকে গেছে। জায়েদ কাঁধে চারটা ঠিক করে নিয়ে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, আরিয়া কি জানে মানে? আমি যে সব লোক যে ওকে রিজেক্ট করেছিলাম। মাহি এবার হে হে করে হেসে উঠল। সে হাসিতে বিদ্রূপ ছিল স্পষ্ট। জানে মানে খুব ভালো করেই জানে বাবা তো তোর ওপর রেগে গিয়ে সব বলে দিয়েছে ওকে। আরিয়া শুধু মুচকি হেসে বলেছিল, চায়ে তো সবাই থাকে আঙ্কেল, উনি হয়তো আমার চেয়েও ভালো কাউকে খুঁজতেছেন। জায়েদের মনে হলো কেউ যেন তার কলিজায় গরম তপ্ত শ- শলাকা ঢুকিয়ে দিয়েছে। আরিয়া কি তাকে তুচ্ছ করলো, নাকি তার দম্ভের সামনে আয়নায় ধরে দেখার সে কত বড় মূর্খ? হঠাৎ করেই আরিয়ার ঘুরে দাঁড়ায়। জায়েদের সাথে তার সরাসরি চোখাচোখি হয়ে গেল। জায়েদ ভাবলো মেয়েটি হয়তো ভয়ে বা লজ্জায় চোখ সরিয়ে নেবে, কিন্তু না। আরিয়া শান্ত ধীরে পায়ে এগিয়ে এলো তাদের দিকে। প্রতিটি কদমে যেন ফুটে উঠেছে এক অন্যতম ব্যক্তিত্ব।
মেয়রের সামনে এসে সে মৃদু হাসল, যে হাসিতে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো মুগ্ধতা। কেমন আছে মেয়র সাহেব? মাহি বলেছিল আপনি আজ আসবেন। আরিয়া কণ্ঠটা ঠিক যেন বৃষ্টির মতো শীতল। জায়েদ ফারহান, যে যে কিনা পুরো শহরের মানুষের সামনে দাঁড়িয়ে অনর্গল বক্তৃতা দেয়, সে আজ এই লোকটি প্রশ্নর উত্তরে কোনো উত্তর খুঁজে পেল না। তার শক্ত চেয়ার যেন আরো একটু শক্ত হয়ে উঠল। ভেতর থেকে একটা আওয়াজ এলো, এই মেয়েকে আমার চাই যে কোনো মূল্যেই। আরিয়া আরো কয়েক পা এগিয়ে এলো। জায়েদ নিজের অস্বস্তি কাটাতে পকেট থেকে হাত বের করে চাদরটা আরেকবার গুছিয়ে নিল। সে গলা ঝেড়ে বলতে চাইলো আমি আসলে তখন কিন্তু তাকে থামিয়ে দিয়ে আরিয়া মাহিকে উদ্দেশ্য করে বলল, মাহি, তোর ভাইয়া তো বেশ রাশভারী মানুষ। শুনেছি উনি নাকি খুব ব্যস্ত থাকে। সাধারণ মানুষের ছবি দেখার মতো সময়ও ওনার নেই। আজ হঠাৎ এই অরণ্যের রোদন কেন? কথাটা সরাসরি জাহিদের কলিজায় গিয়ে বিঁধল। আরিয়া তাকে সাধারণ মানুষের ছবি বলে পরোক্ষণভাবে সেই প্রত্যাখ্যানে খোঁচা দিল। জাহিদ বুঝতে পারল এই মেয়েটি ধরালো কথাগুলো তার বিন্দুর বন্দুকের গুলির চেয়েও বেশি শক্তিশালী। জায়েদ নিজের স্তব্ধ বিসর্জন দিয়ে আরিয়ার দিকে এক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বর এখন অনেকটাই নিচু, যাতে মাহির কানে সবটা না পৌঁছায়। ভুল মানুষেরই হয় আরিয়া। আমি হয়তো সেই দিন ভুল দরজা কড়া নিয়ে এনেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি সেই দরজাটা আসলে হীরা দিয়ে বাঁধানো ছিল। আরিয়া এবার আর চিলতে বাঁকা হাসলো। তার সেই হাসিতে বিদ্রুপ ছোঁয়া। হীরা চেনার জন্য জরুরি হতে হয় না মেয়র সাহেব, কেবল ক্ষমতা থাকলেই হয় না। যাই হোক, আপনাদের ভাই বোনের আড্ডায় আমি আর ডিস্টার্ব না করি। মাহি, আমি ভেতরে যাচ্ছি। আরিয়া চলে যাওয়ার পর জায়েদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তখনই মাহির পাশ থেকে ফিসফিস করে বলল, ভাইয়া, মাছ তো বড়ই শক্ত। বড়শি ফেললে যে ধরা দেবে এমনটা মনে হচ্ছে না কিন্তু। জায়েদ এবার মাহির দিকে ফিরে তাকায়। তার চোখে তখন এক নতুন সংকল্প। সে দাঁতে দাঁত চেপে বলল, জায়েদ ফারহান যখন কোনো কিছুর ওপর হাত রাখে সেটা তার হবেই। সেটা এই শহর হোক কিংবা আরিয়া। ও যদি আগ্নেয়গিরি হয় তবে আমি হিমবা হয়ে ওকে শান্ত করব। এই গন্ডগোল আমি শুরু করেছি ঠিকই, কিন্তু শেষটা হবে আমার মনের মতোই। ড্রয়িং রুমের সোফায় বসে জায়েদ বরাবর নিজের হাতে ঘড়িটার দিকে তাকাচ্ছে। আধা ঘন্টার পার হয়ে গেল। আরিয়া ভেতরে গেছে আর আসেনি। মাহি ঘরের এক কোণে বসে ভাইয়ার এই ছটফটানি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। সে আড়ালে মুখ টিপে হাসছে। জায়েদ নিজের মেয়ের মেয়রের গম্ভীর্য ধরে রাখার প্রাণপণায় চেষ্টা করলেও কপেটের ওপর তার পায়ের অস্থির টোকা দেওয়ানাটা কিছুতেই থামতে পারছিল না। মাহি নিস্তব্ধতা ভেঙে রহস্যময়ী হেসে বলল, চা আসছে ভাইয়া, একটু ধৈর্য ধর। আরিয়া নিজ হাতে চা বানাচ্ছে তোর জন্য। আরিয়া নামটা কানে যেতেই জায়েদ খানিকটা সোজা হয়ে বসে। মনের ভেতরে এক নাম না জানা আনন্দর হিল্লে বয়ে গেলেও মুখে সে ভাবলিয়েসহীনা ফুটে তুলল। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, ও চা বানাচ্ছে, তুই কেন ওকে পাঠালি? বাড়িতে কি লোকজন অভাব আছে? মাহি সোফায় আরাম করে হেলান দিয়ে বলল, আরিয়া আমাদের মেহমান হতে পারে, কিন্তু ও খুব ঘরোয়া মেয়ে। ও নিজে থেকেই বলল যে মেয়রের জন্য আজ স্পেশাল এলার্জি চা ও বানাবে। ঠিক সেই মুহূর্তেই টে হাতে ড্রয়িং রুমে আরিয়া প্রবেশ করলো। আরিয়া ট্রেটা টি টেবিলের ওপর রাখলো। জায়েদ তীক্ষ্ণ নজরে খেয়াল করলো মেয়েটি তার দিকে একবারও তাকাচ্ছে না। অন্তত নিখুঁতভাবে সে কাপের চা ঢালছে। জায়েদ আর থাকতে না পেরে গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, শুনলাম আপনি নাকি আমার জন্য স্পেশাল চা বানাচ্ছেন। আরিয়া কাপটা জায়েদের দিকে এগিয়ে দিল। তার শান্ত চোখের পাতায় কোনো কম্পন নেই। শীতল স্বরে জবাব দিল, বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু করতে হয় মেয়র সাহেব। আপনি তো আর সাধারণ কেউ নন। আপনার সময় যেমন দামি, আপনার রুচিও নিশ্চয় অনেক আকাশচুম্বী। জায়েদ বুঝল এই সৌজন্যের মেয়রকে আরিয়া আসলে তার পুরনো প্রত্যাখ্যানের বিষ দাঁতটি ফুটিয়ে তুলছে। জায়েদ চায়ের কাপ প্রথম চুমুক দিয়েই থমকে গেল। চায়ের স্বাদ জঘন্য রকমের তিত
কুটকুটে, অতিরিক্ত চা পাতা আর আদা উৎকণ্ঠস্বর, চাটা পানে অযোগ্য। মাহি পাশ থেকে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে ভাইয়া? জায়েদ আরিয়ার চোখের দিকে তাকালো। সেখানে এক লহমার জন্য এক বিজয়ী তৃপ্তি খেলে যেতে দেখলো সে। জায়েদ মুহূর্তেই নিজেকে সামলে নেয়। মেয়রের সম্মান বড় কথা নয়, এই মুহূর্তে আরিয়াকে জিতে দেওয়া যাবে না। সে সেই বিশ্বস্বাদ চাটা গিয়ে নিয়ে প্রশান্তি হাসি হেসে বলল, চমৎকার, ঠিক যেমনটা আমি পছন্দ করি। আরিয়া থমকায়। তার সাজানো ছক এভাবেই ভেস্তে যাবে সে ভাবেনি। সে ইচ্ছে করে চাটা নষ্ট করেছিল যাতে জায়েদ বিরক্ত হয়, কিন্তু এই লোক তো দেখছি তার চায়েও বড় তুক্ষ অভিনেতা। মাহি পরিবেশটা হালকা করতে উঠে দাঁড়িয়ে বলল, আরিয়া তুই বস, আমি একটু উপর থেকে আসছি। মাহি চলে যেতেই ঘরের এক থমথমে নিস্তব্ধতা নেমে এলো। জায়েদ কাপটা টেবিলের ওপর রাখলো। তিক্ত স্বাদটা জিহ্বায় লেগে থাকলেও সে আয়েশ করে সোফায় পিঠ ঠেলিয়ে বসলো। আরিয়া উল্টো দিকে সোফায় গিয়ে বসলো, তার দৃষ্টি জানালার ওপাশে সন্ধ্যায় ধূসরতার দিকে। জায়েদ মুগ্ধ চোখে তাকে দেখছিল। স্তব্ধতা ভেঙে জায়েদ বলল, মাহি বলছি, আপনি নাকি খুব ভালো ছবি আঁকেন। আরিয়া জানালার দিকে থেকে চোখ ফিরিয়ে জায়েদের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সে বুঝতে পারছে এই মেয়র এখন তার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে, কিন্তু আরিয়া সেই সুযোগ দিতে নারাজ। সে উঠে দাঁড়িয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে, মা টেনশন করবে, আমি এখন যাই। জায়েদও তড়ি গতিতে উঠে দাঁড়ালো। আর একটু বসুন, মানে মাহি এসে খুঁজবে তো, তাই বললাম। মাহিকে না হয় আপনি বলে দেবেন যে আমি চলে গেছি। আরিয়া দ্রুত পায়ে দরজার দিকে হাঁটা দিল। জায়েদ তার পিছু পিছু গেল। মাহিয়া বলল, আমি কি আপনাকে ড্রপ করে দেব? আরিয়া থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। কপালে ৩টি ভাঁজ ফেলে বলল, আসার সময় কি আপনি আমাকে নিয়ে এসেছিলেন? না। জায়েদ থম খেয়ে গেল। তো? আরিয়া আর এক মুহূর্তেও নষ্ট না করে গেটের দিকে চলে গেল। জায়েদ বিরমুঠ হয়ে দাঁড়িয়ে রইল। সে বিড়বিড় করে নিজেকে বলল, আহা, এই মেয়ে মনে হয় আমাকে অপমান করে গেল। মেয়র জায়েদ ফারহানকে সরাসরি অপমান। ওকে ফাইনাল আরিয়ান, আমারও দিন আসবে। জায়েদ পকেট থেকে ফোন বের করে তার বিশেষ বিশ্বস্ত পিএকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হাতে জায়েদ আদেশ স্বরে বলল, কাল সকাল 10টার মধ্যে আরিয়ার বর্তমান ঠিকানা, ওর পড়াশোনার সব তথ্য আর ওর সারাদিনের রুটিন, ও কাদের সাথে মেশে, কি করে, সব আমার টেবিলে চাই। এক চুলও যেন এদিক সেদিক না হয়, মনে থাকে যেন। মেয়র জায়েদ ফারহানের বিশাল অফিসের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এখন এক পিতন পতন নিস্তব্ধতা। জায়েদ তার দামি ইজি চেয়ারে হেলান দিয়ে হাতে থাকা ফাইলটার দিকে তাকিয়ে আছে। ফাইলের ওপাশে জ্বলজ্বল করছে একটি নাম, আরিয়া আহসান। পাশে ছোট করে লেখা, বয়স 22 বছর। জায়েদ ফাইল থেকে চোখ সরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা বিশ্বস্ত পিএ আশরাফের দিকে তাকালো। আরিয়া আহসান ভার্সিটি? আরে আশরাফ, এটা তো মাহিরি ভার্সিটি। তার মানে তাদের বন্ধুত্বের শেকড় ওখানেই। অথচ দেখ, ওই শয়তান মেয়েটা আমাকে একবারের জন্যও বলেনি যে আরিয়া ওর এত কাছের বন্ধু। সব তথ্য গোপন করে গেছে। কথাটা বলে জায়েদ আবারও ইজি চেয়ারে দুলতে ফাইলের সাথে পিক করা আরিয়ার ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। একদিকে আশরাফ বেচারা দরদর করে ঘামছে। মনে মনে সে তার বসের গুষ্টি উদ্ধার করতে ব্যস্ত। সে বিড়বিড় করে ভাবল, হ্যাঁ, তা কেন আপনার বোন আপনাকে বলবে? আপনারা দুই ভাই বোন তো অস্ত আস্ত এক একটা শয়তান। সারাক্ষণ কিভাবে আমরা অবস্থা করুণ করা যায় সে ফন্দি তো আটেল। এখন আবার নতুন করে কার জীবন অতিষ্ঠ করে প্ল্যান হচ্ছে কে জানে। জায়েদ হঠাৎ দুলুনি থামিয়ে তীক্ষ্ণ চোখে আশরাফের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওই তুই নিচু স্বরে কিছু বললি নাকি? আশরাফ আকাশ থেকে পড়া ভান করে জিভ কেটে বলল, না না স্যার, আমি বলছিলাম যে
বিরোধী দল কিন্তু আপনার বিরুদ্ধে আবারও নতুন কোনো বড় ষড়যন্ত্র জাল বুনছে। জাহিদ একটা তাচ্ছিল্যর হাসি হাসল, হাত দিয়ে ফাইলটা টেবিলের ওপর সাজরে রাখলো। ষড়যন্ত্র কোনটা? সেই বুড়োটা নাকি? না স্যার, এবার আহনাফ ভাই। আহনাফ মানুষটা শেষমাত্র জাহিদ সোজা হয়ে বসল। তার চেয়ার শক্ত হয়ে উঠল। রাজনীতির ময়দানে এই আফনাফ তার চিরশত্রু। প্রতিটি পদক্ষেপে জাহিদকে টেক্কা দেওয়ার চেষ্টা করে সে। জাহিদ বিরক্তিতে কপালের হাত দিয়ে বলল, ওই ইঁদুরটার কথা এখন বলিস না তো। সকাল সকাল মুডটা নষ্ট করতে চাইছি না। গাড়ি বের কর। আশরাফ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন স্যার, বিশেষ কোথাও যাবেন নাকি? জাহিদ উঠে দাঁড়িয়ে গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, বাসায় যাব ডিয়ার ড্যাডের সাথে একটা জরুরি কথা আছে। আশরাফ আমতা আমতা করে মনে করিয়ে দিল, কিন্তু স্যার, আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে আর কিছুক্ষণ পরই। জায়েদ দরজার দিকে হাঁটতে হাঁটতেই নির্লিপ্ত স্বরে বলল, মিটিং বিকেলে হবে। এখন আমার জীবনের সবচেয়ে বড় ব্যাপার নিয়ে কথা বলা দরকার। সেটা হলো আরিয়া আহসান। মেয়র মেয়র জায়েদ ফারহান আর তার বাবা আসাদুল্লাহ আজ মুখোমুখি। ড্রয়িং রুমে বিশাল সোফায় আসাদুল্লাহ সাহেব আজ বেশ রাজকীয় ভঙ্গিতে পায়ে উপর পা তুলে বসে আছে। মুখে তার একটা তৃপ্তি হাসি। কাল রাতেই মাহির কাছ থেকে তিনি সব গোপন খবর পেয়ে গেছে। এক এতদিন যে ছেলে মেয়রের দম্প দেখিয়ে বাবার পছন্দের মেয়েকে এক কথায় নাচক করেছে, আজ সেই ছেলেই বাঘ থেকে বিড়াল হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। জাহিদের বাবা মনে মনে ভাবছে, বেটা, এবার তো মেয়রগিরি একদম ছুঁড়িয়ে ছাড়বো। জায়েদ পরিস্থিতিতে বেগতি দেখে সে সরাসরি মূল কথা চলে এলো, ড্যাড, তোমার সামনে এখন সোজা দুটো অপশন। নাম্বার ওয়ান, আরিয়ার সাথে আমার বিয়ে দ্রুত ব্যবস্থা করো। আর নাম্বার টু, যদি না করো তবে ওই যে গত শুক্রবারের ঘটনা, আমি কিন্তু আম্মুকে সব বলে দেব, বাধ্য হব। অপশন দুইয়ের কথা শোনা মাত্রই আসাদুল্লাহ সাহেবের পায়ের ওপর পা রাখার ভঙ্গিটা মুহূর্তে ভেঙে গেল। তিনি বেশ নড়েচড়ে বসলেন। চোখের চশমাটা ঠিক করে নিয়ে আমতা আমতা করে বললেন, এসব কি বলছিস জায়েদ? আমি পারবো না ওসব করতে। তোকে যখন আরিয়ার ছবি দেখতে চেয়েছিলাম তখন তো তুই সিংহগর্জ দিয়ে না করে দিয়েছিলি। এখন আরিয়া আর এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। শোন, আমি তোকে আরো সুন্দর সুন্দর মেয়ের ছবি দেখাচ্ছি, তুই বরং ওদের মধ্যে থেকে কাউকে পছন্দ করে নে। বাবার কথা শুনে জায়েদের মাথা রীতিমতো গরম হয়ে গেল। সে কঠোর স্বরে বলল, আমি অন্য কোনো মেয়েকে চিনি না ড্যাড, আমার আরিয়াকেই পছন্দ। আসাদুল্লাহ সাহেব আবারও নিজের ইগো ধরে রেখে বললেন, কিন্তু আমার এত করার কিছুই নেই। জায়েদ এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর বাবা ঠিক সামনে এসে ঝুঁকি ঝুঁকিয়ে দাঁড়িয়ে বলল, ভুলে যেও না বাবা, ওই দিন তোমাকে বাঁচাতে গিয়ে আমি আম্মার হাতে মার খেয়েছি। একজন মেয়র এই বয়সে মার খেয়েছে, ব্যাপারটা বাহিরে গেলে আমার আর মান সম্মান থাকবে? আমি যেহেতু তোমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছি, তুমিও করো। আসাদুল্লাহ সাহেব এবার এক অদ্ভুত শয়তানির হাসি দিয়ে মাথা নেড়ে পুনরায় বললেন, পারলাম না। জায়েদের মেয়র এবার স- সপ্তমে চড়ল। তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললেন, পারবেন না? বাবার নিরুদ্দেশ ভঙ্গি দেখে জায়েদ এবার শেষ অস্ত্র চালালো। সে হঠাৎ বুক চিরে চিৎকার দিয়ে উঠল, আম্মা, ও আম্মা, শুনে যাও। মুহূর্তের মধ্যে আসাদুল্লাহ সাহেব স্প্রিংয়ের মতো সোফায় থেকে লাফিয়ে উঠে ছেলের মুখ চেপে ধরলেন। আতঙ্কিত কণ্ঠে বললেন, আরে আরে, কি করছিস কি? আমাকে মারবি নাকি? থাম বাবা, থাম। জায়েদ এবার তার ঠোঁটের কোণে সে বিজয়ী আর কুটিল হাসিটা ফুটিয়ে তুলল। ঠিক তখনই জায়েদের মা দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো। কি রে জায়েদ, এভাবে চেঁচাচ্ছিস কেন? আবার কি হলো? তোর বাবা কি আবার কিছু করেছে? আসাদুল্লাহ সাহেব তৎক্ষণাৎ ছেলের মুখ ছেড়ে দিয়ে একগলা কৃত্রিম হাসি মুখে বললেন, আরে না না, আমি আবার কি করব? তোমার ছেলের বউ ঘরে আনার প্ল্যান করছি আমরা। কাল তৈরি থেকো, আমরা সবাই মিলে আরিয়াদের বাসায় যাব প্রস্তাব নিয়ে। কথাটা শোনা মাত্রই জায়েদের মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, সত্যি বলছো জায়েদ?
তুই তবে বিয়েতে রাজি হয়েছিস? আলহামদুলিল্লাহ। আমি যে কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। মায়ের অকৃত্রিম হাসি দেখে বাপ বেটা দুজনেই হাসলো। জাহিদের বাবা এবার তার কানে ফিসফিস ফিসফিস করে বলে, তুই না শহরের মেয়র, তুই নিজে গিয়ে কেন বিয়ে ঠিক করতে পারছিস না? জাহিদ গম্ভীর মুখে চাদরটা ঠিক করে নিয়ে বলল, মাথা খারাপ? মেয়র হয়ে নিজের বিয়ে নিজে ঠিক করতে যাব? লোককে শুনলে কি বলবে? কথাটা বলেই জায়েদ পকেট থেকে ফোন বের করলো। ফোন একটি নাম্বারে সে ইতিমধ্যে ম্যাডামজি নামে সেভ করে রেখেছে। সেই নাম্বারে ডায়াল করতেই তার চোখে চাহনি বদলে গেল, মুখে ফুটে উঠল এক অদ্ভুত আভিজাত্যের হাসি। অপরদিকে আরিয়া সর্বোত্তম ভার্সিটি ক্লাস ক্লান্তিকর ক্লাস শেষ করে বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে মাত্রই বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটি অজানা নাম্বার থেকে সে কিছুটা কপাল কুঁচকায়। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসা সেই গম্ভীর আর পরিচিত কণ্ঠটি শুনে আরিয়া মুহূর্তের মধ্যেই বিছানা সোজা হয়ে বসল। জায়েদের গম্ভীর কণ্ঠটি কানে আসতেই আরিয়া কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কণ্ঠস্বর ভোলা সম্ভব নয়, যে কণ্ঠের দপটা পুরো শহর তথস্থ থাকে। সে সে স্তরাজ তার ফোনে। আরিয়া মুহূর্তেই নিজেকে সামলে নিল। মেয়রের দম্পত্য প্রশ্রয় দেওয়ার পাত্রী সে নয়। সে অত্যন্ত নির্লিপ্ত এবং শীতল স্বরে জবাব দিল, আসসালামু আলাইকুম। নাম্বারটা অচেনা, কিন্তু কণ্ঠটা কেমন যেন বড্ড চেনা লাগছে। মেয়র সাহেব কি ভুল করে কোনো সাধারণ মানুষ নাম্বারে ডায়াল করে ফেলেছেন? জায়েদ জানালার পাশে রাতে শহরে আলোকসজ্জার দিকে তাকিয়ে মৃদু হাসল। আরিয়া প্রতিটি কথা তার বুকে গিয়ে লাগছে এবং এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সে গলার স্বর কিছুটা নরম করে গম্ভীর আবেশে বলল, ভুল দরজা কড়া নাড়া আমার পুরনো অভ্যাস আরিয়া, সেটা তো আপনি ভালো করেই জানেন। তবে আজকে কলটা একদম সঠিক ঠিকানাতেই এসেছে। আমি ভুল করিনি। আরিয়া দমবার পাত্রী নয়। সে কিছুটা অবাক হওয়ার ভাব নিয়ে বিদ্রূপের স্বরে বলল, হায় আল্লাহ, কি বলছেন এসব? আপনার মতো ব্যস্ত মানুষ, যার প্রতিটি সেকেন্ডের সোনার চেয়েও দামি, তার কি আমার মতো একজন নগ্ন সাধারণ মানুষের সাথে কথা বলার সময় আছে? সময় নষ্ট হচ্ছে না তো আপনার? জায়েদ এবার শব্দহীন হাসলো। সে বুঝতে পারছে আরিয়া তাকে তার সেই পুরনো অবহেলার কথা মনে করিয়ে দিচ্ছে। সে সোফায় হেলান দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, সময় দামি বলেই তো সরাসরি কাজের কথায় আসছি আরিয়া। কাল আমরা আপনাদের বাসায় আসছি, মা, বাবা আর আমি, পুরো পরিবার। সাথে মাহিকেও নেব। আপনার মা বাবাকে গিয়ে আগের থেকে কিছু জানিয়ে রাখতে হবে, নাকি মেয়রের এই সারপ্রাইজ ভিজিট হিসেবে থাকতে পছন্দ করবে? আরিয়া এবার সত্যি থমকে গেল। এই লোকের আত্মবিশ্বাস তো অনেক। এত দ্রুত সব কিছু গুছিয়ে ফেলেছে। সে জানালার পর্দা সরিয়ে বাইরের জমাটবদ্ধ অন্ধকারের দিকে তাকালো। তার চোখ মুখে এক খোলা করে খোলা করছে এক রহস্যময় ঠিকানা। সে ধীরে স্বরে বলল, বাসায় আসার আর বিয়ে হওয়ার দুটোর মধ্যে কিন্তু মাইলের পর মাইল তফাৎ আছে মেয়র সাহেব। আপনি কি নিশ্চিত যে কাল যাওয়ার সময় আপনাকে কোনো রিজেকশন বা প্রত্যাখ্যানের বোঝা নিয়ে ফিরতে হবে না? জায়েদ এবার শব্দ করে হেসে উঠল। সে জানতো আরিয়া তাকে সহজেই ছেড়ে দিবে না। রিজেকশন না, এক্সপেক্টেন্স, তা না হয় সময়ই বলে দেবে। তবে আমি যে ভুলটা এবার করেছি তা আমি শুধরে নিব। যাকে আমি নিজের হবু স্ত্রী হিসেবে মনে মনে পছন্দ করে ফেলেছি, তবে তাকে জীবনসঙ্গী করেই ছাড়বো ইনশাল্লাহ। এটা শুধু জায়েদ ফারহানের কথা নয়, এটা এই শহরের মেয়রের প্রতিশ্রুতি। এখন তবে রাখি, আল্লাহ হাফেজ, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতেই আরিয়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বাঁকা হাসি, যে হাসিতে লুকিয়ে আছে অনেক না বলা হিসাব নিকেশ। সে সোফায় বিছানায় রেখে উঠে গিয়ে পড়ার টেবিলে বসলো। ভার্সিটি লেকচারার
শীটগুলো খুলতে খুলতে মনে মনে নিজেকে কালকের দিনের জন্য প্রস্তাব করতে লাগলো। সকাল থেকেই আরিয়ানদের ড্রয়িং রুমে এক অদ্ভুত টানাটান উত্তেজনা বিরাজ করছে। আরিয়ার বাবা মা দুজনেই এক গম্ভীর চিন্তায় ডুবে আছে। স্বয়ং শহরের মেয়র জায়েদ ফারহান বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে আসছে। খবরটা যত না আনন্দের, তার চেয়েও বেশি ভীতিকর। কারণটা আর কেউ না, তাদের একমাত্র মেয়ে আরিয়ান। গতবার যখন বিয়ের কথা উঠেছিল, জায়েদ ফারহান তাকে দেখেই নাচোক করে দিয়েছে। সেই অপমানে আরিয়ান যে প্রবল ঘটিয়েছিল, তার রেশ এখনো এই বাড়ির দেওয়ালে দেওয়ালে লেগেছে। আরিয়ার বাবা সোফায় সোজা হয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। গলার স্বর কিছুটা গম্ভীর করে স্ত্রীকে বলল, দেখো, যা হওয়ার হয়েছে, আর যা হওয়ার হবে। জায়েদ ছেলেটা কিন্তু বড্ড ভালো। হয়তো আগে না বুঝে রিজেক্ট করেছিল, কিন্তু এখন তো সে নিজের ভুল শুধরে নিতে চাইছে। তুমি বরং এক কাজ করো, আরিয়ার রুমে গিয়ে ওকে সুন্দর করে বুঝিয়ে বলো ওরা সন্ধ্যায় আসছে। ও যেন অন্তত সেজেগুজে রেডি থাকে। স্বামীর কথা শুনে আরিয়ার মা চোখ ছোট করে তাকায়। বাহ, কি চমৎকার! কথাটা না বললে? তা নিজে গিয়ে কেন বলছো না তোমার আদরের মেয়েকে? ভুলে যেও না, তোমারই রক্ত, জেদটাও একদম তোমারই মতোই পেয়েছে। আমি বাবা পারবো না ওই মেয়ে আর মেয়ের মাঝখানে প- পড়ে ঝাড়ি খেতে। স্ত্রীর পাল্টা জবাবে আরিয়া বাবার দমে গেল না। বাধ্য হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, ফাইন, চলো দুজনেই একসাথে গিয়ে ওকে বোঝাই। আমাদের মেয়ে অন্তত আমাদের কথা তো ফেলবে না। আরিয়ার মাস সায় দিয়ে উঠে দাঁড়ায়। তার পা বাড়াতে আরিয়া ঘরের দিকে। ঠিক তখনই ঘর থেকে বের হলো আরিয়া। বাবা মা দুজনেই যেন ভূত দেখার মতো চমকে উঠে ঝটপট সোফায় বসে পড়ল। তাকে এই সা- অস্বাভাবিক আচরণ দেখে আরিয়া ভ্রু কুঁচকে তাকায়। সন্দিহারা কণ্ঠে আরিয়া জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা আমাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? কিছু হয়েছে? আরিয়া মা মুখে একটা হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলল, আরে না না, তুই ঘুম থেকে উঠেছিস, তা রেডি হবি না? ভার্সিটি যাবি না আজ? আরিয়া ধীরে পায়ে এগিয়ে এসে মায়ের পাশে সোফায় বসলো। ভাবলে ভাবলেশীনভাবে ফোনের স্ক্রিনের আঙুল চালাতে চালাতে অন্তত শান্ত স্বরে বলল, না, আজ যাব না, বিকেলে আমাকে দেখতে আসবে। তৈরি হওয়ার একটা ব্যাপার আছে না? এক কথা শোনা মাত্রই আরিয়ার বাবা মা যেন আকাশ থেকে পড়ল। বিস্ময়ক তাদের চোখ চড়গাছ। মানে, তুই তুই আগে থেকে জানিস? আরে তুই রাজি? তাদের কথা শেষ হওয়ার আগেই আরিয়া পুনরায় গম্ভীর মুখে উঠে দাঁড়ালো, যেন এটা খুব স্বাভাবিক কোনো বিষয়। এমন ভঙ্গিতে বলল, আচ্ছা মা, আজ কি শাড়ি পরলে ভালো হতো, কিন্তু আমি তো শাড়ি সামলাতে পারি না। দেখি তবে কি পরা যায়, তা নিয়ে একটু ভাবতে হবে। কথাটা শেষ করার আগ করে আরিয়ান ধীর স্থির পায়ে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন এক নিস্তব্ধ নীরবতা। আরিয়ানের বাবা আর মা বিমুখ হয়ে একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থাকার পর তার একসাথে বলে উঠল, এ কি সত্যি আমাদের মেয়ে? জায়েদ খান আরিয়ানের দের ড্রয়িং রুমে বসে, পাশে তার বাবা মা, দুই পরিবার বড়রা এক পাশে অপরের গল্প মেতেছে। হাসাহাসি করছে। পরিবেশটা বেশ উৎসবমুখর, কিন্তু জায়েদের ভেতরে চলছে এক অন্যরকম দহন। সে বরাবর অস্থির হয়ে আরিয়ার রুমের দরজার দিকে তাকাচ্ছে। তার ডান পাশ অবাধ্যের মতো বরাবর নড়ছে। রাজনীতির মাঠে এর চেয়েও জটিল আর সংকটময় মুহূর্ত সে অবলিয়ার সামনে নিয়েছে, কিন্তু আজ নিজের হৃৎস্পন্দনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। হঠাৎ ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। জায়েদ তাকিয়ে দেখে মাহি আরিয়ানকে নিয়ে এগিয়ে আসছে। আরিয়া আর গাঢ় খয়েরি রঙের জামা পরেছে। সেই রঙে তার গায়ে উজ্জ্বলতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। তাকে দেখে জায়েদের হাতটা আনমনেই নিজের বুকে বাঁ পাশে চলে গেল। পরিস্থিতি বুঝতে পেরে সে নিজেকে দ্রুত সামলে নিয়ে ঝাড়া দিয়ে সোজা হয়ে বসলো। মেয়র জায়েদ ফারহানকে এখন কোনোভাবেই দুর্বল দেখলে চলবে না। জায়েদের মা পরম মমতাময় আরিয়ানকে টেনে নিয়ে পাশে বসালেন। জায়েদের বাবা কেশে
গলা পরিষ্কার করে মূল প্রসঙ্গে এলো। দেখো মা, তোমাকে আমাদের অনেক আগে থেকেই পছন্দ। আগেও একবার বিয়ের আলোচনা উঠেছিল, কিন্তু পরিস্থিতি তখন অনুকূল ছিল না। যাই হোক, জায়েদ এবার নিজে থেকেই বিয়েটা করতে চেয়েছে। আগের আগেরবারে সেই আকাঙ্ক্ষিত ভুলের জন্য সত্যি মনে মনে লজ্জিত। এখন তুমিই বলো মা, তুমি কি চাও? উপস্থিত সবাই এখন আরিয়ানের উত্তরে অপেক্ষায় দূরশ্বাসে তাকিয়ে আছে। জায়েদ তার প্ল্যান বির মাথায় সেট করে রেখেছে। আরিয়া যদি সরাসরি না বলে দেয়, তবে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা সে জানে, কিন্তু ভেতরে ভেতরে তারও ভীষণ ভয় করছে। আরিয়া তার ঠোঁটের কোণে একটি রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। উপস্থিত সবার উপরে একবার দৃষ্টি বুলিয়ে সে অন্তত শান্ত কণ্ঠে বলল, আঙ্কেল, বিয়ে তো কোনো সামান্য ব্যাপার নয়। এটা পুরো জীবনের সিদ্ধান্ত, যা হুট করে নেওয়া যায় না। আপনারা আমাকে ভাবার জন্য কিছুটা সময় দিন, আমি সবটা ভেবে পরে জানাবো। আরিয়া এই উত্তরের ঘরের ভেতর যেন স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করলো। অন্তত সে সরাসরি রিজেক্ট করে দেয়নি। জাহিদের বাবাও খুশি মনে বলল, কোনো সমস্যা নেই মা, তোমার যতদিন সময় লাগবে তুমি নাও। তোমরা আমরা তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। আরিয়া এবার সরাসরি জাহিদের চোখ দিকে তাকালো। জাহিদও তার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে জাহিদের ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্তে কথা শুনে মুহূর্তে জাহিদের চোয়াল শক্ত হয়ে গেল। মেয়র গম্ভীর স্বরে সে বলল, আমি এখনই আসছি। ফোনটা কেটে জাহিদ সপ্তাহ উদ্দেশ্য একটি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমাকে এখনই যেতে হবে, খুব জরুরি একটা কাজ পড়েছে। ডোন্ট মাইন্ড। ঘর থেকে বের হওয়ার আগে জায়েদ সকালে আড়ালে আরিয়াকে একটা উইল দিয়ে হাসল। সে হাসিতে যেন এক বিজয়ী বীরের তৃপ্তি ছিল। জায়েদ চলে যেতেই আরিয়া দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, মেয়র, তোকে এবার কিভাবে শায়েস্তা করি শুধু সেটা দেখ। রাতের নিস্তব্ধতা চিরে মেয়রের কাজ শেষ হতে আজ বেশ দেরি হয়ে গেছে। শহরের রাস্তায় তখন ল্যাম্পপোস্টের হলুদ আলো ছাড়া আর কেউ নেই। গায়ে আর তার বাদামি গাড়িটা ড্রাইভারের জিম্বায় ছেড়ে দিয়ে একাই হাঁটতে শুরু করেছে। রাতের শীত হাওয়ায় তার তপ্ত মস্তিষ্কে কিছুটা আরাম দিচ্ছে। হঠাৎ আরিয়াদের বাড়ির সামনে এসে জায়েদের পা দুটো যেন আপনা আপনি থেমে গেল। তার নিজের জানা নেই এত রাতে সে এখানে কেন এলো। দোতলা ওই অন্ধকার জানালার দিকে তাকিয়ে জায়েদ এক গম্ভীর টান অনুভব করলো। পকেট থেকে ফোন বের করে সেই কাঙ্ক্ষিত ম্যাডামজি নাম্বারে ডায়াল করে সে। রাত তখন ঘড়ির কাঁটায় প্রায় ৩টা। আরিয়া গম্ভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ ফোনের তীব্র শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ না খুলেই চমক বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে মানুষটার পরিচয় না জেনেই বলে উঠল, হ্যালো, কে? আরিয়া সেই ঘুমের আড়ানো নিঃশব্দ কণ্ঠস্বরটি ফোনের স্পিকার পেরিয়ে সরাসরি জাহিদের হৃৎপিণ্ডগুলো গিয়ে আঘাত করলো। জায়েদ যেমন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রাস্তার ধারে দোতলা পিঠ ঠেকিয়ে এক হাত বুকের ওপর রেখে সে উত্তাল গলায় গাইতে শুরু করলো, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। জায়েদ নিজের আবেগের এতটাই মাশগুল ছিল যে সে ভুলেই গিয়েছিল এটা একটা আবাসিক এলাকা। ঠিক তখনই পাশের বাড়ির জানালা দিয়ে এক মহিলা আর্তচিৎকার করে ওঠে, ওরে, কার কি জ্বলে গেছে রে? তোরা তাড়াতাড়ি ওঠ, আগুন লাগে রে। মহিলা গগনভেদী চিৎকার করে জায়েদ ফারহানের রোমান্টিক ঘোর মুহূর্তেই কেটে গেল। সে থমে খেয়ে দ্রুত সেখান থেকে সরে আসতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বলতে লাগলো, ধুর, মেয়র হয়েও পড়ছি মহাবিপদে। এই পাবলিকের জ্বালায় মানুষ একটু মনের ফিলিংসও প্রকাশ করতে পারবে না, শান্তি নেই। ওদিকে ফোনের ওপাশে আরিয়ান ঘুম তখনও কপটের মতো উড়ে গেছে। ওপাশে ঘটে যাওয়া প্রতিটি নাটকীয় মুহূর্ত তার কানে পরিষ্কার পৌঁছেছে। তার দম ফেটে হাসি আসছে। হাসতে হাসতে পেটের খিল ধরা দশা। বিছানায় গড়াগড়ি খেয়ে বালিশের মুখ গুজে ওর কোনোমতে নিজের হাসির শব্দ চেপে রাখার চেষ্টা করছে। জায়েদ নিরাপত্তার দূরত্ব গিয়ে আবারও ফোনের কানে নিয়ে
অত্যন্ত গম্ভীর স্বরে যে কিছু হয়নি এমনভাবে বলতে শুরু করলো, হ্যালো, হ্যালো আরিয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে জাহিদ বিরক্ত হয়ে কলটা কেটে দিল। জাহিদ কল কাটতে আরিয়া আর নিজেকে সামলাতে পারল না। অন্ধকার ঘরে খিলখিল করে শব্দ করে হেসে উঠল সে। হাসতে হাসতে চোখের কোণে পানি চলে এসেছে তার। ও আল্লাহ, এটা আবার মেয়রের কোন রূপ দেখলাম! পরাণ যায় জ্বলিয়া রে! সিরিয়াসলি! বন্ধুরা, আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং কমেন্ট বক্সে জানাবেন গল্পটি কেমন হয়েছে। গল্প মেয়র সাহেব, পর্ব 1 থেকে 3, লেখিকা রাইসা মেহরান। চলবে।